বিগত সরকারের সময় যে বড় একটা স্টেট স্পন্সর যে ক্রাইম হয়েছিল, সেই ক্রাইমের মধ্যে যে সমস্ত সিন্ডিকেটের তোলাবাজিরা যুক্ত ছিলেন, সেই তোলাবাজিদের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এই সোদপুর বা পানিহাটির তৎকালীন এমএলএ ছিলেন নির্মল ঘোষ। তো এই নির্মল ঘোষ খুব সুকৌশলে রাজ্যের বিগত সরকারের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং তার অঙ্গুলি হিলনে এই নির্মল ঘোষ বডিটাকে বার্ন করে, যেটা কিনা পুরো কেসটার অ্যাবর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ বডি না থাকলে স্যাম্পল থাকবে না, স্যাম্পল টোটালটাই ডিস্ট্রয় হয়ে যাবে। শুধু নির্মল ঘোষ একা নন, এর সাথে আরও অনেকেও জড়িত আছে। এবং নির্মল ঘোষকে যখন অ্যারেস্ট করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফের তরফ থেকে, তো আমার মনে হয় যে সিবিআইয়ের অবিলম্বে উচিত তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেই তদন্তের আওতাধীন করা, এবং এখন তো কোনো বাধা নেই, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই তদন্তের আওতায় আনা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব তারস্বরে সে সময় বলেছিলেন, রাত 2টো পর্যন্ত বিনীতের সাথে আমার কথা হয়েছে, কোট আনকোট এই কথাটা উনি বলেছিলেন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। আজকে এসটিএফ তাকে অ্যারেস্ট করেছে। এটা তো হওয়ারই ছিল। তার কারণ হচ্ছে বিগত দিনে যখন বিগত সরকারের সময় যে বড় একটা স্টেট স্পন্সর যে ক্রাইম হয়েছিল, সেই ক্রাইমের মধ্যে যে সমস্ত সিন্ডিকেটের তোলাবাজিরা যুক্ত ছিলেন, সেই তোলাবাজিদের মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে এই সোদপুর বা পানিহাটির তৎকালীন এমএলএ ছিলেন নির্মল ঘোষ। তো এই নির্মল ঘোষ খুব সুকৌশলে রাজ্যের বিগত সরকারের চোর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবং তার অঙ্গুলি হিলনে এই নির্মল ঘোষ বডিটাকে বার্ন করে, যেটা কিনা পুরো কেসটার অ্যাবর্শন করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কারণ বডি না থাকলে স্যাম্পল থাকবে না, স্যাম্পল টোটালটাই ডিস্ট্রয় হয়ে যাবে। তো সেরকম একটা ভাবনা চিন্তাতে এই নির্মল ঘোষ পানিহাটির ত্রাস বলা যেতে পারে, তৎকালীন ত্রাস তার বাবা নির্মল ঘোষ, তার ছেলে তীর্থঙ্কর ঘোষ যে বর্তমানে গারদে আছে, ব্যারাকপুর জেলে আছে। তো এরা দুজনেই এই কুকর্মের সাথে জড়িত। শুধু এই কুকর্ম নয়, সোদপুর পানিহাটির বুকে কান পাতলেই এই ঘোষ ব্রাদার্সের কুকীর্তি, এই নির্মল ঘোষের ছদ্মনাম, আমি যদি খুব ভুল না করি, নান্টু ঘোষ। তো এর কুকীর্তি শোনা যায়। কতটা ফেরোসাস এবং সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে যে জঙ্গলরাজ কায়েম করেছিল এই নির্মল ঘোষ, সেটা সোদপুর পানিহাটিবাসীদের কাছে ব্যাপারটা অজানা নয়। এবং অভয়া যে একটি প্রতিবাদী মেয়ে এবং উদীয়মান বলা যেতে পারে আমাদের রাজ্যের এবং দেশের উদীয়মান বলতে পারি রাইজিং সান, যে ভবিষ্যতে একটা ডাক্তারি পেশায় বড় ডাক্তার হতে পারতেন এবং হসপিটালের কিছু গুরুত্বপূর্ণ র্যাকেট, যেগুলো সেই সময়কার সরকারের কাছে খুব গোপনীয় ব্যাপার ছিল, কারণ সেই র্যাকেট যদি সামনে আসতো, এক্সপোজ হতো, তাহলে সে মানে সরকারের একটা বিরাট সমস্যা দেখা দিত, ক্রাইসিস দেখা দিত বলে আমাদের মতো লোকেদের ধারণা। তার ভিত্তিতে হয়তো অভয়া অনেক কিছু জেনে গেছিলেন এবং তার ভিত্তিতে সেটা যখন সারা বুঝতে পেরেছিলেন যে এক্সপোজ হতে পারে, তার ভিত্তিতে প্রতিবাদী অভয়াকে মানে খুব অযাচিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়, যেটা খুবই অস্বাভাবিক এবং বেদনাদায়ক, যেটা হওয়ার কথা ছিল না। তার প্রতিবাদী বাবা মা বিগত দিনে লড়াই করেছিলেন এবং এখনও উনি লড়াই করছেন তার মেয়ের, একমাত্র মেয়ের বিচারের আশায়। তো তার ভিত্তিতে দাঁড়িয়ে ওনার লড়াইটাকে সাধুবাদ জানাই, এক। আর 2 নম্বর, একটা জায়গায় পৌঁছলেন এবং ওনারা যে একটা স্টেপ অতিক্রান্ত করলেন, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরিবর্তনের বাংলায় শাসন কাঠামো যেটা আছে, সাধারণ মানুষ অবশ্যই বুঝতে পারবেন যে পরিবর্তনের বাংলায় শাসন কাঠামো বদলাচ্ছে এবং বদলেছে বলে নির্মল ঘোষের মতো সিন্ডিকেট তোলাবাজদের জায়গাটা জেল, সেটা কখনোই বাইরে লোকালয়ে ঘোরার মতো জায়গায় তারা নেই, ঘোরার মতো পরিস্থিতিতে তারা নেই। খুব স্বাভাবিকভাবেই, আগেও আমি বলেছি, আবারও বলছি, পরিবর্তনের বাংলায় পরিবর্তনের শাসন যে চলছে, সেই শাসনে সেকেন্ড আরজি কর বা সেকেন্ড অভয়ার মতো ঘটনা যাতে না ঘটে, তার দিকে সরকার দৃষ্টি রেখেছে এবং সেইটাতে সরকার অবিচল এবং সমস্ত দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তর সেদিকে ওয়াকিবহাল। এখন যে হাইকোর্টের যে বেঞ্চে এই রায়, কোন এটা আমি হাইকোর্টের একজন, আমি কোনো জাজকে অসম্মান করছি না, করাটা ঠিকও নয়, কারণ যেহেতু আমি নিজে একজন আইনজীবী। তো এবার কে কী রায় দিয়েছেন, তারা তো তথ্যের ভিত্তিতে রায় দেন। এবার ঘটনাচক্রে যে সিবিআইয়ের তরফ থেকে যে জিনিসটা হয়েছিল, ইনভেস্টিগেশন চলছিল,
বর্তমান মানে তৎকালীন শাসক দল সেখানে কোঅপারেট করছিলেন না, এবং সেখানে একটা সার্কুলার জারি করা ছিল, যেটা বর্তমান সরকারে আসার পর বা মানে পরিবর্তন হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই সার্কুলারটাকে ভয়েড করেন। সেটা হচ্ছে, যদি কোনো কেন্দ্রীয় ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই বা ইডি যদি মনে করেন কোনো ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি বা আর্থিক তছরূপ বা আর্থিক প্রতারণার মামলা বা কোনো রকম কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি আছে, আগে যেটা ছিল 2025-এর মানে 2026 পূর্ববর্তী সময়, যে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে এবং প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হবে সিবিআই ইন্টারভেন করতে পারার জন্য, মানে করার জন্য, সিবিআই বা ইডি ইন্টারভেন করার জন্য রাজ্য সরকার রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পারমিশন না নিয়ে ডিরেক্টলি সিবিআই বা ইডি ইন্টারভেন করতে পারবেন না ডিরেক্টলি কোনো তদন্তে। সেটা আরজিকর বলে না, যে কোনো তদন্তে। সেটা হতে পারে সন্দেশখালী শেখ শাহজাহানের তদন্তে, হতে পারে বীরভূমের এনআইএ যে তদন্ত করছে, যেটা আপনার ব্লাস্ট হলো সেই তদন্ত। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকার যখন পরিবর্তন হয়, তখন পরিবর্তনের বাংলাতে শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম এসে এই সার্কুলারটাকে ভয়েড করেন, যে এটা করা হয় যে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে বা ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দলের নেতা হুয়েভার মেবি, সে যে কোনো ডেজিগনেশনে বিলং করতে পারেন, তার বিরুদ্ধে যদি কোনো স্পেসিফিক দুর্নীতি বা কোনো রকম আর্থিক নয়ছয় বা কোনো বড় স্ক্যাম বা ধরুন কোনো রকম আনএক্সপেক্টেড কোনো ম্যাটারে তার নাম যদি জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে সিবিআই বা ইডির পারমিশন নেওয়ার প্রয়োজন নেই রাজ্য প্রশাসনের কাছে, সে ডিরেক্টলি ইন্টারভেন করতে পারে। সেক্ষেত্রে পুলিশ প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন বা সরকারকে পারমিশনের নেওয়ার দরকার পড়বে না। এই যে এই সার্কুলারটাকে ভয়েড করে উনি রাজ্য এবং কেন্দ্রের তদন্তের যে সমন্বয়টা সেটা ঘটিয়ে দিলেন, যার ফলে কি হলো, যে সমস্ত ইনভেস্টিগেটিং এজেন্সি স্টেটের অনুমতির জন্য কিছু ইনভেস্টিগেশন আটকে ছিল, সেই জায়গাটার বেড়াজালটা খুলে দিল। তো যার ফলে ইনভেস্টিগেশন করাটা আরও ইজি হয়ে গেল, পরিসরটা বাড়লো, এবং রাজ্য কেন্দ্র সংস্থা তদন্তকারী সংস্থা উভয় মিলেই তদন্তটা করবে। সেটা তদন্তের পক্ষে খুব ফ্রুটফুল, যেটা আগে ছিল না, এবং সেই ছিল না বলেই হয়তো সেই সময় তদন্ত বাধাপ্রাপ্ত হয়েছে এবং একাধিক এভিডেন্স আপনারা দেখেছেন বিগত দিনে যে ট্যাম্পার হয়েছে। যখন কলকাতা পুলিশের আন্ডারে তদন্তভার ছিল, তখনকার পুলিশ কমিশনার বিনীত গোয়েল মহাশয় যিনি ছিলেন, যাকে অনেকবার ডেকে পাঠানো হয়েছে, তারপরে উনি যাননি। পরবর্তীকালে যাবেন কি না বা কীভাবে তাকে ডেকে আনা হবে, সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি এখন যারা আছেন বর্তমান তারা ঠিক করবেন, নির্ধারণ করবেন। আমার মতে শুধু নির্মল ঘোষ একা নন, এর সাথে আরও অনেকেও জড়িত আছে, এবং নির্মল ঘোষকে যখন অ্যারেস্ট করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফের তরফ থেকে, তো আমার মনে হয় যে সিবিআইয়ের অবিলম্বে উচিত তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেই তদন্তের আওতাধীন করা, এবং এখন তো কোনো বাধা নেই, এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই তদন্তের আওতায় আনা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব তারস্বরে সে সময় বলেছিলেন, রাত 2টো পর্যন্ত বিনীতের সাথে আমার কথা হয়েছে, কোট আনকোট এই কথাটা উনি বলেছিলেন। তাহলে রাত 2টো পর্যন্ত একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে একটা রাজ্যের পুলিশ কমিশনারের, একটা কলকাতা পুলিশ ডিভিশনের পুলিশ কমিশনারের সাথে কী কথা হতে পারে, সেই কথার কথোপকথন আমার মনে হয় অবিলম্বে তদন্তের স্বার্থে তাদেরকে জেরা করার প্রয়োজন আছে, এবং সময় এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কথা বলতে চাই, যেরকম স্বরাষ্ট্র দপ্তরের অনেক ব্যক্তি টার্গেট, এবং সবথেকে বড় কথা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে টার্গেট। তার কারণ ক্ষমতায় আসার পর পরিবর্তনের বাংলায় যারা জঙ্গলরাজ কায়েম করেছিলেন বা করেছিল, তাদেরকে আইনের আওতায় আনা এবং তাদেরকে বিচারের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে সাজা দেওয়া, এবং জঙ্গি তথা মানে টেররিস্ট বলুন, জঙ্গি বলুন, বা ধরুন সমাজবিরোধীদের সেফ প্যাসেজ এটা নয়, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কাজে কর্মে বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং স্বরাষ্ট্র দপ্তরও তার বডি ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দেওয়া দিয়েছে, এবং আমাদের তরফ থেকে আমরা একাধিকবার বার্তা দিয়েছি, কোনো জঙ্গি, কোনো বাংলাদেশি জেহাদের অপব্যাখ্যাকারীদের সেফ প্যাসেজ পশ্চিমবঙ্গ আর নয়, সেফ করিডোর হিসেবে আর নয়। কারণ বাংলায় যে জঙ্গলরাজ চলেছে, সেই জঙ্গলরাজের অবসান ঘটেছে, এবং জঙ্গলরাজ কায়েমকারী যারা, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে তাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এবং তার ভিত্তিতে সাজা দেওয়ার কাজ চলছে। যদি কেউ মনে করেন যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি অঙ্গরাজ্য, যেই অঙ্গরাজ্য কিনা পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের
অ্যান্টি সোশ্যালদের, জিহাদের অপব্যাখ্যাকারীদের সেফ প্যাসেজ, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছিলেন যে সকালে ধরবো, বিকালে খরচা হবে। এটা ঠিক সেই পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গ গান্ধীজিকেও পুজো করে, যে পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসুকেও মানে, যে পশ্চিমবঙ্গ কড়া হাতে শাসন কাঠামো, শাসন ভার তুলে কড়া হাতে দুষ্কৃতীদের, যারা সমাজের মানে ভেতরে থেকে সমাজকে খোকলা করার চেষ্টা করবে, তাদের আইনের আওতায় এনে, আইনের বেড়াজালে এনে তাদেরকে সংরক্ষণ জেলের ভেতরে করে রাখার কাজ বর্তমান সরকার খুব সুকৌশলে করবে। প্রধান ছিলেন, তিনিও বলেছিলেন অজিত দোভাল অনেক বড় বাপের মানুষ, উনি ওনাকে ভারতের জেমস বন্ড বলা হয়। তো ওই ব্যক্তির সম্পর্কে মানে অনেক কিছু বলতে গেলে তো রাত ফুরিয়ে যাবে, রাত কাবার হয়ে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে অজিত দোভাল মহাশয় যে কথা বলেছেন সেটা একদম বাস্তব। এবং আমি ওই যে বললাম, কেন্দ্র রাজ্য সমন্বয়ে যে কাজ হচ্ছে, সেটা জঙ্গি দমনের ক্ষেত্রে বলুন, কোনো ইনভেস্টিগেশন এজেন্সি কোনো ইনভেস্টিগেশন বলুন, কোনো বড় টেররিস্ট অ্যাক্টিভিটি সেটা আটকে দেওয়ার ক্ষেত্রে বলুন, সবটাই কেন্দ্র আর রাজ্য উভয়ের সাথে একটা কোলাবোরেশনে হচ্ছে। এবং আমি আবার বলছি, জিহাদের অপব্যাখ্যাকারী যারা টেররিজম অ্যাক্টিভিটি করার জন্য ভারতের ভিতরে ঢোকে বা পশ্চিমবঙ্গের ভিতরে ঢোকার চেষ্টা করছেন, একটাই কথা বলার, এটা অন্য পশ্চিমবঙ্গ, এটা নতুন পশ্চিমবঙ্গ। ঘরে ঢুকে মারার ক্ষমতাও রাখে। তার ঘরের ভেতরে যখন ঢুকবেন, আপনি যদি আপনার বাড়িতে যদি কোনো নেকড়ে আসে, সেই নেকড়েকে আপনি আপনার বাড়িতে নিশ্চয়ই তাকে মিষ্টি খাওয়ানোর জন্য আসবেন না বা মিষ্টি খাওয়ানোর জন্য বসে থাকবেন না। আপনার বাড়িতে আপনার জাতশত্রু বা আপনার বাড়িতে কোনো কেউটে সাপ এলে যেরকম ট্রিটমেন্ট করবেন, ঠিক সমাজের ভেতরে এরকম যদি কেউটে সাপ আসে, ঠিক সেরকম ট্রিটমেন্ট সরকার করবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।